ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর একটি খুব সহজ অধ্যায় গোলক বা স্ফিয়ার ইংরেজিতে বলা হয় সেটি পড়াবো। তো তার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে নিই। তোমরা ফুটবল দেখে থাকবে বা ভূগোলে যে গ্লোব, সেই গ্লোব দেখে থাকবে বা খেলার মাঠে দেখবে যে লৌহ বলটা তোমরা ছোড়া হয়, বা এখন গরমের দিন তোমরা তরমুজ দেখে থাকবে। এই ধরনের যে আকৃতির যে বস্তুগুলো, সেটি সবই যে ঘনবস্তুটি হয় সেটি হচ্ছে গোলক আকৃতির, এবং এইটাকে ইংরেজিতে বলা হয় স্ফিয়ার। তো তাহলে এবার আমরা শুরু করি মেন জায়গাতে। গোলক, স্ফিয়ার। আমি একটা ছবি এঁকে রেখেছি একটা গোলকের, এরকম ধরনের দেখতে হয়, একটা গ্লোবের মতো, বুঝতে পারছো? দেখো এখানে একটা ডিফারেন্স আমি বলি, যে বৃত্ত আর গোলক এইটা অনেকেই গুলিয়ে ফেলে। তো বৃত্ত হচ্ছে একটা টু ডাইমেনশনাল জিনিস, অর্থাৎ দ্বিমাত্রিক চিত্র, একটা চিত্র বা ক্ষেত্র, কিন্তু এটা হচ্ছে একটি ঘন বস্তু। তো পার্থক্যটা আবার বলছি আমি, গোলক হচ্ছে একটি ঘন বস্তু কিন্তু, এবং এটি হচ্ছে থ্রি ডাইমেনশনাল জিনিস, কিন্তু বৃত্ত হচ্ছে একটি চিত্র বা ক্ষেত্র। তাহলে আমরা এবার শুরু করি। গোলক এরকম ধরনের দেখতে হয়। দেখো গোলক, আমি ধরে নিচ্ছি যে গোলকের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আমি, ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। গোলকের ব্যাসার্ধটা যদি আর একক হয় তাহলে কি হবে? তাহলে এই বক্রতল একটা, যদি গোলকটা ব্যাসার্ধটা আর হয় তাহলে গোলকটার তল মোট কটা থাকছে? গোলকের তলটা হচ্ছে একটাই তল। যেমন ফুটবলটার কথা চিন্তা করো, যখনই তোমরা অঙ্ক করবে তখনই বাস্তবটা কিন্তু একটু চিন্তা করে নেবে, তাহলে অঙ্ক খুব সহজ হয়ে যাবে। উপরের তল একটি তল, ফুটবলের বক্রতল সেটি সমগ্র তল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলতে পারো, বা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হয়ে গেল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা নাম্বার 1 সূত্র। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, বা এটা বক্রতলও বলতে পারো। তাহলে গোলকের কটি তল থাকছে? গোলকের একটিই তল, সেটি হচ্ছে বক্রতল। 2 নম্বর পয়েন্ট, গোলকের আয়তন, অর্থাৎ ভলিউম, ওটা সারফেস এরিয়া হলো এটা আয়তন। আয়তনটা হবে 4/3 আর কিউব ঘন একক। এরপরে আমরা আসছি অর্ধগোলকে। এই গোলকের এই দুটো বিষয় থাকে, গোলকটা ফাঁপা হোক বা নিরেট হোক, সবসময় এই দুটো সূত্রই কাজ করবে। এবার আমরা চলে আসছি অর্ধগোলকে। এবার ধরো একটা তরমুজের কথা ভাবো, তরমুজটাকে ধরো আমি ঠিক মাঝ বরাবর কেটে নিয়েছি, তাহলে দুটো অংশে ভাগ হয়ে যাবে, এরকম দেখতে হবে। তো তখন আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে অর্ধগোলক যেটাকে বলা হয়, হেমিস্ফিয়ার বলা হয়। এটি দু রকম আছে, একটি হচ্ছে ফাঁপা অর্ধগোলক, একটি হচ্ছে নিরেট অর্ধগোলক। যে তরমুজটার কথা বললাম, যে তরমুজটা যখন মাঝ বরাবর কেটে দিয়েছি তখন পুরো তরমুজটা আছে, খাওয়া হয়নি, তাহলে সেটা হচ্ছে নিরেট অর্ধগোলকের উদাহরণ। তো নিরেট অর্ধগোলক হলে কিন্তু তল হবে দুটো, ওপরের অংশটি সমতল একটি, আর এই অংশটি হচ্ছে একটি বক্রতল। তাহলে এর তাহলে নিরেট অর্ধগোলকের আমি আসছে আগে, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, নিরেট অর্ধগোলক মানে দুটি তল থাকে, একটি হচ্ছে সমতল, একটি হচ্ছে বক্রতল। সমতলটি হচ্ছে একটি বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল যেটি হয় সেটি হবে, তাহলে পাই আর স্কোয়ার হয়ে গেল। আর এই দিকটা হচ্ছে কি, বক্রতলটা হচ্ছে অর্ধেক, পুরো গোলকের অর্ধেক, মানে প্লাস হয়ে গেল 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 3 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা হলো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। 4। এবার দেখো আমাকে এটা করতে হবে যে ফাঁপা যদি অর্ধগোলকটা হয়ে যায়, তাহলে ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়? ফাঁপা হলো একটা বাটি, ধরো একটা বাটি এরকম আকৃতি। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটি তল থাকবে, সেটা হচ্ছে বক্রতল। এবং তাহলে নিরেট ফাঁপা অর্ধগোলকের ফাঁপা অর্ধগোলকের
বক্রতলের ক্ষেত্রফল বলতে পারো বা সমগ্রতলের ক্ষেত্রফল একই হবে। বক্রতলের ক্ষেত্রফল কত হবে, মোট যা ছিল তার অর্ধেক, ইকুয়াল হয়ে গেল 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার আমাকে নাম্বার 5 যেটা সেটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। আয়তন দেখো ফাঁপা হোক আর নিরেট হোক সবসময় আয়তনটা সেম হবে, সেটা হবে কি পুরো গোলকের অর্ধেক, অর্থাৎ অর্ধগোলকের আয়তন হয়ে যাবে অর্ধগোলকের আয়তন ইকুয়াল হবে পুরো গোলকের যা হয় তার অর্ধেক হবে, অর্থাৎ হয়ে যাবে 2/3 পাই আর কিউব ঘন একক। এই হচ্ছে মূলত সূত্র, এই 5টি হচ্ছে এই চ্যাপ্টারের সূত্র এবং এগুলো দিয়ে অঙ্ক হবে। আর একটা কথা আমি বলি যে যখন অঙ্ক করবে পরিমিতি বলো পাটিগণিত বলো সবসময় কিন্তু বাস্তবটা চিন্তা করতে হবে আমাদের। বাস্তবটা যদি আমি চিন্তা করতে পারি যে কীরকম দেখতে হয় সেটার সাথে সাথে কিন্তু ইমাজিন করে নিতে হবে আমাকে, তাহলে অঙ্ক আমার খুব সহজ হয়ে যাবে আর কোনো প্রবলেম থাকবে না। তো এই হলো সূত্র। আরেকটা তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে গোলকটা কিভাবে সৃষ্টি হয়েছে, গোলকের ধারণাটা কিভাবে এলো। তো একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্রকে বা অর্ধবৃত্তকে যদি ব্যাসটাকে আমি অক্ষ করে ঘোরাতে থাকি তাহলে যে ঘনবস্তুটি উৎপন্ন হবে সেটি হচ্ছে একটি গোলক। আবার বলছি আমি, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রকে বা অর্ধবৃত্তাকার অংশকে যদি ঘোরাতে থাকি কি যদি ব্যাসটাকে অক্ষ করে আমি ঘোরাতে থাকি তাহলে যে যে ঘনবস্তুটি উৎপন্ন হয় সেটিকে বলা হচ্ছে গোলক। তাহলে হলো আমার আলোচনা। এবার আমি মেইন জায়গায় চলে আসছি, অর্থাৎ অঙ্কে। তো অঙ্কে তোমাদের বইয়ের আমি অনুশীলনী খুব সহজ অঙ্ক, শুনতে কিছু নেই। পাতা হচ্ছে 183, 183, পেজ নাম্বার 183। তোমাদের কোষে দেখি 12, তোমাদের যে বইটি দেওয়া আছে সেই বইয়ের দেখো আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দেবো, বাকিগুলো আশা করছি তোমরা করতে পারবে। প্রথমে একটা খুব সহজ আছে, আমি যাচ্ছি না, ক্ষেত্রফল সমগ্রতল বের করলে হবে। 2 কোশ্চেনে আমি আসছি। বলছি একটি চামড়ার বল তৈরি করতে এত টাকা হিসেবে এত খরচ লেগেছে, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমি প্রথমে ধরে নিই যে বলটি কি আকৃতির হয়, গোলক আকৃতির হয়। তাহলে ধরি বলটির ব্যাসার্ধ আমি ধরে নিলাম যে আর কি আছে, সেমি আছে, তাহলে আমি সেমি ধরে নিলাম আর সেমি। অতএব প্রশ্ন অনুসারে তাহলে এর আয়তন এর কি হবে, বক্রতলের ক্ষেত্রফল বলতে পারবো বা সমগ্রতলের ক্ষেত্রফল যেটা সেটি কত, 4 পাই আর স্কোয়ার। প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, দেখো এত টাকা হিসেবে এত খরচ হয়েছে, তাহলে মোট টাকাটাকে প্রতি বর্গ সেন্টিমিটার টাকা দিয়ে ভাগ করলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, সারফেস এরিয়াটা পেয়ে যাবো। তাহলে এটা কত হবে, 431.20 বাই হচ্ছে 17.50। और এবার এটাকে আমি করছি, দেখো এটাকে একটু ক্যালকুলেশন করছি, 4 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। এটা দেখো আমি একটু সরিয়ে দিচ্ছি, এক ঘর করে দশমিকটা সরিয়ে দিচ্ছি, 4312 বাই 175। এবার আমি আর স্কোয়ারটা বের করবো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, এইদিকে আমি নিয়ে চলে আসবো। এখন আমি কিছু হিসেব করছি না, আমার যা আছে থাক, 4312 ইন্টু, তাহলে নিচে যেটা আছে সেটা গুণ হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে 7 বা এটা হয়ে গেল 4 ইন্টু 22। এবার আমি কিছু কাটাকাটি করতে পারি, দেখি কি করা যায়। 11 2 22, এখানে দেখো কাটাকাটি করছি, 11 3 33, 10 101, 11 9 99, 11 2 22। তো এবার 392 হয়ে গেল, 392। তাহলে আমাকে আরেকবার দেখো কাটাকাটি করতে পারি আমি 2 দিয়ে, 2 392 কাটাকাটি করলে হয় 196। তাহলে আমার কত দাঁড়াচ্ছে আলটিমেটলি দেখো আমার দাঁড়াচ্ছে এখানে কত হয়েছে, 4 পাই আর স্কোয়ার ইন্টু 175 196 ইন্টু 7 বাই 4। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে দেখো আর স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, হিসেবটা আমার করে নিতে হবে একটু। তাহলে 196 ইন্টু 7 বাই হচ্ছে, আর এখানে তো আমার 175টা আছে, এখানে 175টা থাকবে, 175 থাকলো, তাহলে 196 ইন্টু 7 বাই হচ্ছে 4 ইন্টু 175। দেখি আবার আমি একটু কাটাকাটি করে নিই, আমার এখানে
কাটাকাটির জায়গার সুবিধা ছিল না বলে আমি এখানে দিয়ে চললাম। 7 দিয়ে আমি কেটে দিচ্ছি, 7 2 14 35, 7 5 35। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে দেখো 196 বাই হচ্ছে 100, তার মানে সেটা দাঁড়ালো 14/10 তার হোল স্কোয়ার। অতএব আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার কত, আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14/10। যদি আমি ভাগ করে দিই একবার, তাহলে এটা হয়ে যাচ্ছে 1.4। অতএব আমাকে ব্যাস নির্ণয় করতে বলেছে, ব্যাসার্ধ আমি বেরোলো। অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য, বলটির ব্যাসের দৈর্ঘ্য কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে যাবে, 2 × 1.4 সেমি ইকুয়াল টু হয়ে গেল 2.8 সেমি। ভালো করে কোশ্চেনটি কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোশ্চেনটিতে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, এবং এককটিকে কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে, সেমি বলেছে না মিটার বলেছে। এই ভুলগুলো কিন্তু কমন মিস্টেক এবং এটা অনেকেই হয়ে থাকে। বোঝা গেছে? চলে আসছি আমি পরের কোশ্চেন। তাহলে আমার 2 কোশ্চেন হয়ে গেল। এবার নেক্সট আসছি আমি, এভাবে সিমিলারলি করতে পারবে। 6 অঙ্কে আমি চলে যাচ্ছি। তো 6 অঙ্ক কি বলেছে দেখো। প্রথমে আমি দেখে নিচ্ছি যে অর্ধগোলক আকৃতি একটি বাটি তৈরি করতে এত বড় সময় পাত লেগেছে। এই বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে অর্ধগোলক আকৃতি বাটি মানে এরকম ধরনের বাটি ধরো তো আছে, তো তাহলে বাটিটা কি হবে, বাটি মানে হচ্ছে ফাঁপা অর্ধগোলক। তাহলে আমি ধরে নিই, প্রথমে ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ ইকুয়াল টু ধরে নিচ্ছি আমি 8 সেমি। অতএব প্রশ্নানুসারে কি হবে, অর্ধগোলকের ফাঁপা অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল যাই বলো না কেন, এই অংশটা হচ্ছে ফাঁপা অর্ধগোলক আছে। তাহলে কত হবে, 2πr²। তাহলে 2π মানে একেবারে বসিয়ে দিচ্ছি, পাই ইন্টু r² ইকুয়াল টু কত হবে সেটা বলে দেওয়া আছে। তৈরি করতে এত বড় সেই কাজ লেগেছে 127 পূর্ণ 2/7। অর দেখো এখানে আমি করে নিচ্ছি এবার 2 × 22 ইন্টু নিশ্চয়ই আমি রাখি 7 r² ইকুয়াল টু, এখানে আমি এটা ভেঙে দিলাম, পূর্ণটা ভাঙতে হবে। 7 7 49 9 হাতে থেকে 4 7 2 × 14 আছে 18 1 হাতে 1 7 থেকে 7 আর 1 8 889 আর 2, তাহলে কত হচ্ছে 891/7। তো এই 7 7 কেটে গেল আমার, তাহলে ওর r² ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো কত, 891 হচ্ছে কত 2 × 22। এবার কাটাকাটি করতে হবে, 11 2 22, এখানে দেখো কত হচ্ছে 11 8 88 11 কে 11, তাহলে এটা হয়ে গেল 81/2 × 2, তার মানে এটা হয়ে গেল কত 9 2 স্কয়ার। অতএব আর ইকুয়াল টু কত দাঁড়ালো 9 2। এটা হলো ব্যাসার্ধ। অতএব ব্যাস কত হবে, অতএব ব্যাস ইকুয়াল টু হবে, অতএব বাটিটির ব্যাস ইকুয়াল টু হবে কি 2 × r মানে 2 × 9 2 সেমি ইকুয়াল টু হয়ে যাবে 9 সেমি। আশা করছি বোঝা গেছে। তো এবার নেক্সট কোশ্চেন আমরা আসছি, তার আগে নেক্সট কোশ্চেনে আসার আগে আমি বলে নিই তোমাদের যে আমাকে কিন্তু ভালো করে আবার বলছি, যে কথাটা বলছিলাম আগে সেই কথাটি আবার বলছি, আমি রিপিট করছি যে দেখে নিতে হবে যে এককগুলো কি আছে, সাথে দেখতে হবে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে। এই দুটো জিনিস কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলো ভুলের জন্য কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে জানা থাকলেও। নেক্সট তাহলে আমি দেখো এরপর এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে। আমি 9 অঙ্কে চলে আসছি। 9 অঙ্কে কি বলেছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় থাকে আমি দেখেছি, যে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের ইউনিট গোলককে গলিয়ে একটি ইউনিট গোলক বড় তৈরি করা হলো। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে একেবারে আমি করে নিচ্ছি, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে, আমি ক্যাপিটাল আর সেমি ধরে নিলাম, ক্যাপিটাল আর সেমি। দেখো এখানে বলা হয়েছে যে 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক করছে, তার মানে কি ওই 3টে গোলকের মিলিয়ে যে আয়তন হবে সেটি বড় গোলকের আয়তনের সাথে সমান হবে। অতএব প্রশ্ন অনুসারে একেবারে আমি করে দিচ্ছি, দেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা বলবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে, 4/3 পাই r³ এটা বড় গোলকের হলো। প্রতিটি গোলকের আলাদা করে আয়তন কত হবে,
4 3 পাই, প্রথমেরটি হচ্ছে 3, তাহলে 3 এর কিউব প্লাস 4 3 পাই, পরেরটি আয়তন কত হবে 4 3 পাই ইন্টু 4 এর কিউব, আর তারপরেরটি হবে 4 3 পাই ইন্টু 5 এর কিউব। এই তিনটে গোলকের আয়তন, ছোট গোলকের আয়তনগুলো যোগ করেছি। আর এখান থেকে দেখো আমি একটু সুবিধাজনক ভাবে হিসেব করে নিচ্ছি যে 4 3 পাই আর কিউব ইকুয়াল টু, এখান থেকে আমি 4 3 পাইটা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে আমার কত হবে, দেখলাম 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব। এবার দেখো এখান থেকে একটা সুবিধা আছে আমার, 4 3 পাই 4 3 পাই পক্ষ থেকে ক্যান্সেল করে দিলাম, তাহলে আমার কত দাঁড়ালো আর কিউব। আর কিউব ইকুয়াল টু কত আছে, 3 থেকে 9 9 3 27 প্লাস 7 4 16 হচ্ছে 64 প্লাস 5 5 25 5 125 ইকুয়াল টু দেখো এটা দাঁড়াচ্ছে 216। তারপরে আমার দাঁড়ালো আর কিউব ইকুয়াল টু হয়ে গেল 6 এর কিউব, তাহলে আর ইকুয়াল টু দাঁড়ালো 6। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 6 সেমি। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 6 সেমি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এরপরে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং তোমরা বিভিন্ন টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংকে পেজে পাবে, এগুলো অনেক জায়গায় থাকবে। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোশ্চেন, এটিও আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে বলেছে 10 এর অঙ্ক। কি বলা হয়েছে, একটি অর্ধগোলক আকৃতি গম্বুজ। তাহলে অর্ধগোলক আকৃতি গম্বুজ মানে যখনই হবে, এটা ভালো করে খেয়াল রাখবে যে অর্ধগোলক আকৃতির একটা গম্বুজ আছে, তার মানে কি শুধু এর নিচের তলটা লাগবে না, তার শুধু দিতে হবে পার্শ্ব তলটা। তাহলে অর্ধগোলক আকৃতি গম্বুজের জন্য খরচ হয়েছে, খরচ কত হবে হিসেব করতে হবে। তাহলে অর্ধগোলক আকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ বলা আছে, ভূমিতলের ব্যাসার্ধ বলা আছে, ব্যাস বলা আছে। তাহলে ব্যাসার্ধ আমি বের করে নিই। ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হচ্ছে 42 ডেসিমিটার বলা আছে। তাহলে 42/2 সমান হচ্ছে 21 ডেসিমিটার ইকুয়াল টু হচ্ছে 21/10 মিটার। মিটারে আমি নিয়ে যাচ্ছি এই কারণে, কারণ আমার মিটারে আমাকে নিয়ে যেতে হবে। এটা ভালো করে লিখে দিচ্ছি পরিষ্কার করে, বুঝতে অসুবিধা হলে একটু। এটা হচ্ছে ইকুয়াল টু 21/10 মিটার। মিটারে নিয়ে যাচ্ছি কারণ বর্গমিটার হিসেবে দেওয়া আছে, এটা আমি রাখলাম। অতএব তাহলে দেখো যে গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল, এখানে যখন গম্বুজটা হচ্ছে তাহলে নিচটা রং দিতে হচ্ছে না, শুধু উপরটা রং দিতে হচ্ছে, তাহলে পার্শ্বতলটি রং করতে হবে। তাহলে গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, ফাঁপা অর্ধগোলকে যা হয় 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার কত হচ্ছে, 2 পাই আর স্কয়ার হয়ে আছে দেখো 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা আমি বসিয়ে দিচ্ছি 21/10 স্কয়ার এত বর্গ মিটার। এটা আমি হিসেবে এখন রাখছি না, যা আছে আমার থাকলো। এবার আমার কি বলেছে, কত খরচ হবে 35 টাকা। অতএব নির্ণয় খরচ সমান, একবারে আমি করে দিচ্ছি, অতএব নির্ণয় খরচ সমান এটা কি হবে, এটাকে আবার 35 টাকা দিয়ে গুণ করতে হবে, প্রতি বর্গ মিটার খরচ হচ্ছে। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু দেখো এখানে 21/10 স্কয়ার আছে, মানে আমি লিখে দিলাম 21/10 ইন্টু 21/10 ইন্টু কত, প্রতি বর্গ মিটারে কত 35 টাকা করে। তাহলে 35 টাকা দিয়ে গুণ করতে হবে, এটা করে দিলাম। এবার কাটাকাটি আমি করে ফেলি। 7 5 হয়ে গেল 35, 7 5 35। এবার এখানে একটু কাটাকাটি হয়ে যাবে, 5 2 10, এই 2 আমার ক্যান্সেল হয়ে গেল। 10টা আমার নিচে আছে থাক, এটা আমার এখন হিসেব করা দরকার নেই। তাহলে আমার কত রয়েছে 22 ইন্টু দেখো 21 ইন্টু 21, 21 ইন্টু 21 হয় 441, বা এই নিচটা হয়ে গেল 10। এবার আমি এখানে গুণটা করে নিচ্ছি। গুণটা করলে আমার কত হচ্ছে দেখো 22 এর 2 হাতে থেকে 2, 22 4 88 আর 2 90 0 হাতে থাকে 9, 22 4 88, 88 আর 9 হচ্ছে 97। তাহলে এটা বাই 10 ইকুয়াল টু দেখো এবার 10 মানে একটা দশমিক এদিকে চলে যাবে, তাহলে ইকুয়াল টু হলো 970.2 টাকা।
আমি হিসেবটা মুখে মুখে করছি, তোমরা যদি না পারো করতে তাহলে কিন্তু তোমরা খাতা কলমে গুণটা করে নেবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটি একটু কনফিউজিং কোশ্চেন এবং তোমাদেরকে প্রথমেই বলে নিই যে এটি কিন্তু বইয়ের উত্তরটি ভুল আছে তোমাদের, সুতরাং কনফিউশনের কোনো জায়গা নেই। বইয়ের উত্তর দেখে ঘাবড়ানোর কোনো কিছু নেই, বইয়ের উত্তরে কিন্তু ভুল আছে। তো আমি এটা বলছি, এটা একটু ভালো অঙ্ক, অনেকে এটা সমস্যায় পড়ে অঙ্কটাতে। কি বলেছে, একটি ধাতব গোলকের উপরে তল একটা গোলক আছে, বড় ধরে একটা গোলক আছে, একটা গোলক আছে ছিল। এবার এটাকে কি করছে, উপরটা কেটে নিচ্ছে, কেটে নিয়ে আবার একটা নতুন গোলক তৈরি করছে, একটা ছোট গোলক তৈরি করছে ধর এরকম। তো এমন ভাবে তৈরি করছে যাতে করে যে ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট আয়তনের অংশ নিয়ে নেবো। তাহলে এটা ধরে নিচ্ছে আমি, দেখো যে পুরোনো যে বড় গোলকটা ছিল সেটা আর ধরে নিলাম, এই ছোট গোলকটা পেলাম সেটা ধরে নিলাম আর। তাহলে ধরে নিয়ে প্রথমে যে ধরি তো বড় ধাতব গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আমি ধরে নিলাম ক্যাপিটাল আর একক, এবং নতুন গোলকের আমি ধরে নিচ্ছি, এবং নতুন গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ধরে নিলাম স্মল আর একক। এই দেখো এটা ক্যাপিটাল আর ধরেছি, এটাকে স্মল আর ধরেছি। তো এবার আমার বলেছে প্রশ্ন অনুসারে কি বলা হয়েছে, দেখো প্রশ্ন অনুসারে বলা হয়েছে যে নতুন গোলক যেটি হবে তার বক্ষতলের ক্ষেত্রফলটা কি হবে, আগের গোলকের অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে কি হলো, এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে 4πr², বা সমকোণের ক্ষেত্রফল বলতে পারো, বক্ষতলের ক্ষেত্রফল যেটা সেটাই সমকোণের ক্ষেত্রফল ইকুয়াল টু আগের গোলকের অর্ধেক। আগের গোলকটা ছিল কত, তার হাফ ইনটু আগের গোলকের কত ছিল 4π ক্যাপিটাল R² ছিল। তো এখান থেকে দেখো আমি করে দিচ্ছি, পাই 4π ক্যান্সেল চলে গেল, আর ইকুয়াল টু এই আছে, দেখো একেবারে আমি করে দিতে পারি r/√2, কারণ এটা হয়ে যাচ্ছে r/√2 হোল স্কয়ার। তাহলে আর ইকুয়াল টু হয়ে গেলাম r/√2, বা একবার যদি লিখতে পারো, যদি বুঝতে না অসুবিধা হচ্ছে একবার লিখে নাও। অতএব আর ইকুয়াল টু পেয়ে গেলাম আমি r/√2, এটা আমি পেয়ে গেলাম। বেশ, ঠিক আছে থাক। এবার আমার কি বের করতে বলেছি, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করো। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, কেটে নেওয়া অংশটা কত হবে, তার সাথে আমাকে বের করতে হবে কি, যে অবশিষ্ট অংশের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করতে হবে। কেটে নেওয়া অংশের আয়তনটা কত হবে, তো অবশিষ্ট গোলকের আয়তনটাকে বের করে নিই আমি। অবশিষ্ট গোলকের আয়তন কত হচ্ছে আমি দেখে নিই। অবশিষ্ট গোলক মানে এইটা অবশিষ্ট গোলক, তার আয়তন হচ্ছে কত 4/3π r³ ইকুয়াল টু r এর মানটা বসে দিচ্ছি এই আকারে, 4/3π ইনটু r/√2 হোল কিউব, এটা হলো। আর কেটে নেওয়া অংশের আয়তন কত, কেটে নেওয়া অংশের আয়তন তাহলে কত হচ্ছে, কেটে নেওয়া অংশের আয়তন ইকুয়াল টু, কেটে নেওয়া অংশ কত, পুরো বড়টাতে যা ছিল এটা ছিল, তার থেকে এই অংশটা এখনো আছে, তাহলে এটা মাইনাস করে দিলে আমার বেরিয়ে আসবে। তাহলে 4/3π ইনটু হয়ে যাচ্ছে কত r/√2 তার হোল কিউব, এটা হলো। এখান থেকে তুমি 4/3π আর কিউবটা কমন নিয়ে নিতে পারো, 4/3π আর কিউব কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে থাকছে কত 1 মাইনাস 1 বাই হয়ে যাবে 2√2, এটা আমার থাকলো। এবার আমি চলে যাচ্ছি আমার যেটা বের করতে বলেছে কোশ্চেনে, সেই অংশটি আমি চলে যাচ্ছি। অতএব যেটা বের করতে বলেছে সেটি লিখে আমি, যেটা আমাকে, অতএব নির্ণয় অনুপাত একবারে বলে দাও। অতএব নির্ণয় অনুপাত সমান কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে এইটি, তাহলে কত হবে 4/3π r³ ইনটু হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 বাই 2√2 ইজ টু হচ্ছে কি অবশিষ্ট গোলকের আয়তন। অবশিষ্ট গোলকটা কত হচ্ছে, অবশিষ্ট গোলকটি হয়েছে 4/3π, এটা হচ্ছে r/√2 কিউব ইকুয়াল টু, দেখো এটাকে আমি যদি সিম্পলিফাই একটু করে নিই, একটা লাইন আমি রাখছি 4/3π r³ রাখলাম, এটা একটু দেখো আমি যদি লসাগুলো নিয়ে নিই, তাহলে 2√2 হয়ে গেল এখানে, তাহলে এখানে কত হবে 2√2 মাইনাস 1 ইজ টু হচ্ছে এটা কত
4/3 এটা হয়ে যাচ্ছে r³/2√2। এবার আমার দেখো যেগুলো কাটাকাটি করা সেগুলো কাটাকাটি আমি করে ফেলবো। কাটাকাটি করে নিলে আমার কত আসছে একবার দেখে নিচ্ছি, তাহলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো ইকুয়াল টু হচ্ছে 4/3 r³, তাহলে 4/3 r³ 4/3 r³ ক্যান্সেল হয়ে গেল, এখানে 2√2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার হচ্ছে কত, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন, তাহলে এটা হয়ে গেল 2√2 - 1 ইস্টু হচ্ছে এই 4 কেটে গেছে আগেই, তাহলে এটা হয়ে গেল 2√2 - 1 এটি অ্যান্সার। তোমাদের বইয়ের মতো এই অংশটি এই উত্তরটি আছে, ঠিক আছে, উত্তর কোনো সমস্যা নেই, এটাই উত্তর হবে। বোঝা গেছে আশা করি। এবার আমি নেক্সট কোশ্চেনে আসছি, 13 কোশ্চেন। 13 কোশ্চেন কি বলেছে দেখি। এটিও একটি ভালো প্রশ্ন, যদিও খুব সহজ কোশ্চেন কিন্তু ভালো কোশ্চেন। কি বলেছে, প্রত্যেকে যে ভূগোলের গ্লোবের কথা আমি বলছিলাম, তাহলে একটা ভূগোলের গ্লোব মানে কি, এরকম ধরনের একটা ধরো গোলক আছে, কি বলা হয়েছে, এটা ধরো গোলকটা এরকম ভাবে আছে। এবার বলেছে অক্ষ বরাবর দুটো ছিদ্র হয়ে গেছে, গোলকটির বক্ষতলে দুটো ছিদ্র হয়ে গেছে, এ বরাবর ধরো এরকম একটা দুটো ছিদ্র হয়ে গেছে, এটা এই দুটো ছিদ্র আছে, এইটা দেখালে হবে। আর এটা হচ্ছে এবার আসছে সোজা সোজা, মানে এখানে একটা গোলক ছিদ্র আছে, দুটো ছিদ্র আছে, এটা হচ্ছে তোমার বেসটা বেস। তো এই দুটো ছিদ্র আমার বলা আছে, তাহলে ছিদ্রটা পুরো গোলকের যে বক্রতল সেখান থেকে কি এই ছিদ্র দুটোর যে ক্ষেত্রফল সেটা বাদ দিয়ে দিলে এবার উত্তর হয়ে যাবে। তাহলে একেবারে আমি করে দিতে পারি যে ধাতব পাতের ক্ষেত্রফল একেবারে মাইনাস করে দিতে হবে, ধাতব পাতের ক্ষেত্রফল ইকুয়াল টু দেখো হচ্ছে পুরো গোলকটা কি একটা বক্রতলের ক্ষেত্রফল যেটি সেটি আমি বের করবো, সেটি হচ্ছে 4πr², আরটা কত বলা 14 সেমি আছে, তাহলে 14²। এটা হলো আমার গোলক পুরো পাত্রের ক্ষেত্রফল। তার থেকে কি এই যে দুটো ফুটো আছে সেই ফুটো দুটি মাইনাস করে দেবে। ফুটো দুটো কি, ফুটো দুটো আবার হচ্ছে বৃত্ত, প্রতিটি হচ্ছে একটি বৃত্ত, এবং বৃত্তের ক্ষেত্রফল কি হয় πr², তাহলে এটা হয়ে গেল 2πr²। আরটা আমার বলে দেওয়া আছে দেখো 0.7, তাহলে 0.7², এটা হয়ে গেল। এবার এত কি হবে, এটা হয়ে যাচ্ছে একেবারে আমি লিখে দেবো, এটা হবে, এটা কত হবে, এটা হবে এত এত বর্গ সেমি, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। এখান থেকে আমি দেখো 2π একটা বাইরে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2π কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে থাকে কত, এখানে দেখো 2 × 14² - 0.7² ইকুয়াল টু দেখো মানটা আমি বসে দিচ্ছি 2 × 22/7 ইন্টু এটা আমার হয়ে যাচ্ছে 2 × 196 মানে হচ্ছে 392 মাইনাস হচ্ছে 0.49 ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 2 × 22/7 ইন্টু হয়ে যাবে 391.51 এত বর্গ সেমি। তো এবার দেখো যদি এখানে কাটাকাটি হয় হবে 7 × 4 = 35, 4 × 40, 7 × 5 = 35, 6 × 7 = 63, 2 হ্যাঁ কাটাকাটি হয়ে যাচ্ছে, 7 দিয়ে দেখো কেটে দিচ্ছি, 7 × 5 = 35, 4 × 40, 7 × 5 = 35, তাহলে 41 হলে 6 × 65, 7 × 9 = 63, 2 7 × 3 = 21, তাহলে 55.93। তোমরা এই গুণটা একটু করে ফেলবে, কত 2 × 22 ইন্টু হচ্ছে 55.93 এত বর্গ সেমি। এই গুণটা করলে দেখো তোমাদের চলে আসবে 2460.92 বর্গ সেমি অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট শেষ কোশ্চেন তোমাদের যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে বলছে একটি নিরেট গোলককে গলিয়ে কয়েকটি ছোট গোলক গুলি তৈরি করা হচ্ছে। তাহলে একেবারে আমি করে দিচ্ছি দেখো যে নিরেট লোহার গোলকের আয়তন, নিরেট লোহার গোলকের আয়তন কি সূত্র, একেবারে আমি সূত্র জানি 4/3 পাই r³, তাহলে 4/3 পাই ইন্টু r³ আরটা বলা আছে এত কিউব, এত কি হবে ঘন সেমি হবে, এত ঘন সেমি। আর একটা বলেছে যে গুলি তো আছে, তাহলে প্রতিটি গুলির আয়তন, প্রতিটি গুলিও হবে গোলক, তাহলে গোলকের যে আয়তন সেটি হবে 4/3 পাই ইন্টু কত 1 সেমি বলেছে, তাহলে 1³ ঘন সেমি বলেছে, এইটা হলো। অতএব গুলির সংখ্যা কতগুলো বের করতে হবে, কয়টি গুলি করে, অতএব নিরেট গুলির সংখ্যা ইকুয়াল টু কি হবে, এটাকে যদি ভাগ করে দেবো আয়তন তাহলে আমার বেরিয়ে যাবো। আমি পায়ের মানটা বসাই নি 4/3 পাই ইন্টু
8 এর কিউব বাই 4/3 পাই ইন্টু 1 এর কিউব ইকুয়াল টু দেখো 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল 8 এর কিউব বাই 1 এর কিউব মানে 8 8 64 8 512 64 8 64 ইন্টু 8 512 তাহলে 512টি ঠিক অ্যান্সার। এটাও পরীক্ষায় মাঝে মাঝে থাকে, এই কোশ্চেনটিও খুব সহজ কোশ্চেন কিন্তু মাঝে মাঝে থাকে, তো তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। এরপর আমি তোমাদের কিছু শর্ট কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি, সবগুলো আমার আলোচনা করা সম্ভব হবে না, সময় নেই অতটা, তো যতগুলো পাচ্ছি আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের, আশা করছি নিজেরাই পেরে যাবে। তো প্রথমের গুলো দেখো অসুবিধা কিছু হবে না, প্রথমে একটা সরাসরি সূত্র বসালে হবে। তো প্রথমে একটা একেবারে সূত্র বলেছে ডুয়াল একক বলেছে, তাহলে এক নাম্বারটি কি হবে, কি বলেছে গোলকের আয়তন, তাহলে 4/3 পাই ইন্টু আর এর জায়গায় 2 আর হয়ে যাবে, তাহলে এত কিউব, তাহলে কত হয়ে গেল 4/3 পাই ইন্টু 4 8 হয়ে যাবে 8 আর কিউব, তাহলে হয়ে গেল 8 4 32, তাহলে 32 এর 3 পাই আর কিউব। তোমাদের দেখো যে উত্তরটা আছে সেটা হচ্ছে এক নাম এ তে যে অপশনটা আছে সেটি উত্তর হচ্ছে, তাহলে প্রথমে কোশ্চেনটির উত্তর হয়ে গেল এ 15, এটা এক হয়ে গেল। দুই একটা এটা মুখোমুখি বলে দিচ্ছে, দেখো যে আয়তনের অনুপাত হচ্ছে 1:8 বলা আছে আয়তনটা, তাহলে আয়তনটা কি হবে, আমরা জানি আর এর কিউব হয়, তাহলে আরটা কত হবে 1:2, আর অনুপাত হবে মানে ব্যাসার্ধের অনুপাত হবে 1:2, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে স্কয়ারে হয়ে যায় 4 পাই আর স্কয়ার, শুধু 4 পাই গুলো কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1:4, এটা মুখোমুখি আমি হিসেবটা করে দিলাম, এটা হচ্ছে বি এর উত্তর। নেক্সট আমি দেখো তোমাদের এটা বলছি যে নিরেট অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফল কি সূত্র হয়, এটা আমরা জানি, নিরেট অর্ধগোলকের সমকোণের সূত্র হচ্ছে 3 পাই আর স্কয়ার, তাহলে বসিয়ে দিই আমি 3 পাই ইনটু আর স্কয়ার, আর হচ্ছে 7 আর স্কয়ার, বসিয়ে দিচ্ছি আমি 3 পাই ইনটু 7 7 কত 49, তাহলে 49 3 হচ্ছে 147 পাই বর্গ সেমি, তাহলে এটা তোমাদের যে সি উত্তর আছে সেই উত্তরটি হয়ে গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বলা আছে 4 এটা মুখোমুখি করে দিতে পারি, বক্রতলের ক্ষেত্রফল মানে কত হয় 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার, এটা বলা আছে আমার কত, এটা বলা আছে 16:9 মানে 16:9, তাহলে 4 পাই কেটে গেল, তাহলে r1 বাই r2 হয়ে গেল, একেবারে এটা স্কয়ারটা রুট স্কয়ার বর্গমূল নিয়েছি, তাহলে 4/3 হয়ে গেল। তোমাকে বের করতে হবে কি আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত হয় 4/3 পাই r1 কিউব বাই হয়ে যাচ্ছে 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল r1 কিউব বাই r2 কিউব, তাহলে এখান থেকে r1 বাই r2 এটা পেয়ে গেছি, তাহলে r1 কিউব বাই r2 কিউব কত হবে, এটার কিউব হয়ে যাবে 4/3 4 এর কিউব বাই 3 এর কিউব, তাহলে হয়ে গেল 4 4 16 16 4 64 বাই 3 থেকে 9 থেকে 27, তাহলে এটা উত্তর হয়ে গেল 64:27, এটা হয়ে গেল স্যার, তোমাদের এতে আছে অপশন এতে আছে। আশা করছি বোঝা গেছে। এবার তোমাদের যে এমসিকিউ যে শেষ কোশ্চেন সেটি দেখছি কি আছে, কি বলা হয়েছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো তাহলে ধরে নিচ্ছি যে ব্যাসার্ধটা হচ্ছে r, তাহলে ব্যাসার্ধটা যদি r হয় তাহলে বলছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি সূত্র হয় 4 পাই r স্কয়ার ইকুয়াল টু 3 গুণ আয়তনের সাংখ্যমান 3 ইনটু আয়তন 4/3 পাই r কিউব, সাংখ্যমান সমান হবে কিন্তু একক যেহেতু একই নয় তাহলে কখনোই সমান হবে না, কিন্তু সাংখ্যমান অর্থাৎ সংখ্যাগত দিক থেকে সমান হবে। তাহলে এবার দেখো কাটাকাটিটা করে দিচ্ছি আমি 3 এই 4 4 কেটে গেল পাই কেটে গেল, তাহলে r স্কয়ার ইকুয়াল টু r কিউব বা r ইকুয়াল টু হয়ে যাবে 1, তাহলে এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 1 একক। দেখো তোমাদের যে অপশনটা দেওয়া আছে এটাই উত্তর হবে। তো এভাবে বাকিগুলো তোমরা করতে পারবে। আমি নিশ্চয়ই এমসিকিউ যে সত্য মিথ্যাটা বলে দিই, নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হয়ে যাবে, তার ঘন হয়ে যায়, তাহলে 8 গুণ হয়ে যাবে 8 গুণ, কিন্তু তোমার দ্বিগুণ বলেছে তাহলে এটা মিথ্যা, তাহলে বি এর একটা হয়ে গেল মিথ্যা। নেক্সট দুইয়েরটা বলছে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে 4:9 বলা আছে, ক্ষেত্রফলের অনুপাত তাহলে ব্যাসার্ধের অনুপাত কি হবে, এটা বর্গমূল করতে হবে, তাহলে কত হবে 2:3 হবে, ঠিক 2:3 তাই বলা আছে, তাহলে এটা হলো সত্য। এবার বলা গেছে দেখো একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম, একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম কি আমরা জানি, গোলক বলতে পারি বা ফাঁপা অর্ধগোলকও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তো উত্তরটি হয়ে গেল গোলক, শূন্যস্থান। নেক্সট বলা হয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, নিরেট অর্ধগোলক হচ্ছে সমতলের সংখ্যা কোনটা একটাই, এই যে এই ছবিটা যদি করি আমি নিরেট অর্ধগোলক তার সমতলের সংখ্যা আছে একটি, তাহলে এই উত্তরটি হয়ে গেল নেক্সট কোশ্চেন দুই একটি উত্তর হয়ে গেল একটি। শেষ কোশ্চেন
বলছে 3 নাম্বার কোশ্চেন, বলছে নিরেট অর্থগুলোকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে সমকোণের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্থগুলোকে ব্যাসার্ধ বলা আছে, তাহলে আমার সূত্র কত হয় 3 পাই r স্কয়ার। ব্যাসার্ধ হচ্ছে 2r বলা আছে, তাহলে 2r স্কয়ার। সমকোণের ক্ষেত্রফল বলা হয়েছে, তাহলে কত হচ্ছে 3 পাই ইনটু 4r স্কয়ার ইকুয়াল হয়ে গেল 12 পাই r স্কয়ার বর্গ একক। এত একক বয় করে দিলাম আমি বর্গ একক। তাহলে এখানে যে আমাকে যে শূন্যস্থানে দেওয়া আছে সেটা হচ্ছে এইটি 12 উত্তর হবে। শূন্যস্থানের জায়গাতে হবে 12, এটা আমার ফিল আপ করা আছে। আশা করছি বোঝা গেছে। তো এইভাবেই হয়ে যাবে, আর বেশি বলছি না আমি। এবার একেবারে আমি তোমাদের যেটা আছে শেষ কোশ্চেন আমি করে দিচ্ছি। আমি দেখো তোমাদের বাকিগুলো করবে নিজেরা, খুব সহজে হয়ে যাবে। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। তো একেবারে আমি করে দিচ্ছি 16/4 দেখি যদি সময় হয়। আমার কি বলা হয়েছে, ক্ষেত্রফল বলা আছে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল s সমান হয়ে যায় কত 4 পাই r স্কয়ার। আয়তন v সমান কত 4/3 পাই আর কিউ। তোমার কি বের করতে বলেছে s কিউব বাই v স্কয়ার, মানটা বসিয়ে দাও। তাহলে s হচ্ছে 4 পাই r স্কয়ার তার হোল কিউব বাই হচ্ছে 4/3 পাই আর কিউব তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে কত হবে 4 4 16 16 64 পাই কিউব হয়ে যাচ্ছে আর r টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। নিচটা কত হবে 16 বাই হচ্ছে 3 3 9 পাই স্কয়ার r টু দি পাওয়ার 6। দেখো এখানে তাহলে আমার হয়ে গেল কত, এখানে আমার পাই স্কয়ার r টু দি পাওয়ার 6 r টু দি পাওয়ার 6 কেটে গেল, একটা পাই স্কয়ার একটা পাই থেকে যাবে। আর এখানে 16 4 64 মানে হয়ে গেল 36 পাই। 36 পাই এর উত্তর হবে। আশা করছি তোমাদের বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।